সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা প্রতিনিয়তই লক্ষ্য করছি যে তোমাদের ক্লাসে উপস্থিতির সংখ্যা অনেক কমে যাচ্ছে। তোমরা যদি ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকো তাহলে তোমরাই এক সময় এর জন্য সাফার করবে। আর তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো যে করোনা ভাইরাস দিন দিন কমে যাচ্ছে, সুতরাং সামনে হয়তো স্কুল কলেজ এগুলো খুলে দিবে। তো তোমাদেরকে অবশ্যই পরীক্ষায় পার্টিসিপেট করে তারপর তোমাদেরকে জিপিএ ক্যারি করতে হবে। তো যদি তোমরা মনে করো যে পরীক্ষায় তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে আর এই জন্য তোমাদের একটু পড়াশোনা করা দরকার, তাহলে আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো করো। স্যাররা তাদের অনন্ত চেষ্টা করে যাচ্ছেন তোমাদেরকে একটু এই করোনাকালীন সময়ে হাল ধরতে, কিন্তু তোমাদের এই পার্টিসিপেশন স্যারদের প্রকাশ করছে, এতে স্যারদের মনোবল কমে যাচ্ছে, ক্লাসের প্রতি অনীহা চলে আসছে। আমার মনে হয় যে তোমরা এরপর থেকে নিয়মিত ক্লাস করবে, এই আশা ব্যক্ত রেখে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি বিবিএ অনার্স 4th ইয়ারের বিজনেস রিসার্চ মেথোডোলজি বিষয়ে 4th চ্যাপ্টার অর্থাৎ টেস্ট অফ হাইপোথিসিস এর কি টেস্ট নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: meaning of t-test and assumptions of t-test, different types of t-test, mathematical problems of hypothesis testing about a single mean and solutions of them. আমরা প্রথমেই যেটি দেখব সেটা হচ্ছে টি টেস্ট কি, আর এই টি টেস্টের মাধ্যমে আমরা কি করে থাকি। টি টেস্ট অ্যাকচুয়ালি কি করে, অ্যাসেস করে whether the means of two groups are statistically different from each other, অর্থাৎ দুইটি গ্রুপের যে মিন আছে সেটা কি স্ট্যাটিস্টিক্যালি ডিফার করে কিনা। অর্থাৎ আমরা যখন কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর কোনো একটা অ্যাজাম্পশন করি, সেই অ্যাজাম্পশনটা যখন আমরা প্রুভ করার চেষ্টা করি যে এই অ্যাজাম্পশনটা ঠিক না বেঠিক বা কতটুকু ঠিক, এর জন্য আমরা কি করি, আমরা এটাকে টেস্ট করি। টেস্ট করে তারপর আমরা কি করি, আমাদের যে অ্যাজাম্পশন সেই অ্যাজাম্পশনের সাথে টেস্টের যে ফলাফল, সেই ফলাফলের মধ্যে আমরা তুলনামূলক বিশ্লেষণ করি। বিশ্লেষণ করে তারপর আমরা বলি যে হ্যাঁ, আমরা যে অ্যাজাম্পশন করেছিলাম সেই অ্যাজাম্পশন টেস্টের উপর ভিত্তি করে এটা কারেক্ট অর ইনকারেক্ট। এই জন্য এই টি টেস্টে যেটা অ্যাসেস করা হয় সেটা হচ্ছে যে দুই ধরনের মিন। একটা হচ্ছে যে আমরা যে ডিজায়ার যেটা করলাম সেটা, আরেকটা হচ্ছে যে টেস্টের যে ফলাফল। এই দুইটির মধ্যে স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্স আছে কি নাই সেটা পরীক্ষা করার জন্য সাধারণত টি টেস্ট করা হয়। এখন কথা হচ্ছে যে কখন আমরা টি টেস্ট করব, যখন আমরা দেখব যে অঙ্কে যে স্যাম্পলস দেয়া আছে সেই স্যাম্পল সাইজ 30 এর নিচে, তখনই আমরা টি টেস্ট করব। আমরা এর আগের ক্লাসগুলোতে জেড টেস্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে
যদি স্যাম্পল সাইজ 30 বা 30 এর উপরে হয় তাহলে আমরা কি করব, জেড টেস্ট করব। কিন্তু স্যাম্পল সাইজ যদি 30 এর কম হয় তখন আমরা কি করব, তখন আমরা টি টেস্ট করব। এবার আমরা দেখি যে টি টেস্ট আসলে কি। টি টেস্ট ইজ এ ইউজফুল টেকনিক ফর কম্পেয়ারিং মিন ভ্যালুস অফ টু সেট অফ নাম্বারস। যেটা বলেছিলাম এটা একটা টেকনিক যার মাধ্যমে দুইটা মিন ভ্যালুর মধ্যে কি করা হয়, কম্পেয়ার করা হয়। একটা হচ্ছে বললাম যে যেটা ডিজায়ার, আর একটা হচ্ছে টেস্টের রেজাল্ট। ফর এক্সাম্পল কোনো একটা কোম্পানিতে ধরো যে তারা গ্লাস তৈরি করে, কাঁচের গ্লাস তৈরি করে, তারা এটা ক্লেম করলো যে না, তাদের যে গ্লাস গুলো তৈরি করে তার 90%ই ভালো, 10% হয়তোবা খারাপ কোয়ালিটির হতে পারে, বাট 90% এর কোয়ালিটি অনেক ভালো। এটা হচ্ছে কোম্পানির বক্তব্য তাদের প্রোডাক্ট সম্পর্কে। এখন তুমি যদি এটাকে টেস্ট করতে চাও যে আসলেও তাদের কথাটা ঠিক কিনা, দেন তোমাকে কি করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে। ডেটা কালেক্ট করার পরে এখান থেকে তোমাদের কি করতে হবে, মিন ভ্যালু বের করতে হবে এবং কোম্পানির যে মিন ভ্যালু সেটার সাথে এটার তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। তাহলে কি করা যাবে, তাহলে অ্যাকচুয়ালি ওই প্রতিষ্ঠানের পণ্যের কোয়ালিটি কেমন সেটা কিন্তু আসলে নির্ণয় করা যাবে। আর এই উদ্দেশ্যে আসলে কি করা হয়, টি টেস্ট করা হয়ে থাকে। The comparison will provide you with a statistic for evaluating whether the difference between two means is statistically significant. এই কম্পারিজনটা আমাদেরকে কি প্রোভাইড করে, কি ইনফরমেশন দেয়, যে এই যে দুটি মিন, আমরা একটা হচ্ছে যে কোম্পানির যে ডিমান্ড, কোম্পানির যে ক্লেম, সেটার সাথে আমরা যারা রিসার্চার তারা যেটা ইনভেস্টিগেট করে যেটা বের করলাম, সেই যে রেজাল্ট, সেই রেজাল্ট আর তাদের ক্লেমের মধ্যে ডিফারেন্সটা কতটুকু সিগনিফিকেন্ট, এটার মধ্যে অনেক ডিফারেন্স বেশি না কম, কেমন ডিফারেন্স, সেটা কিন্তু এই টি টেস্টের মাধ্যমে দেখা হয়ে থাকে। T-test can be used either to compare two independent groups or to compare observation from two measurement occasion for the same group. অর্থাৎ আমরা ইন্ডিপেন্ডেন্ট দুইটা গ্রুপের কম্পারিজনের ক্ষেত্রেও আমরা টি টেস্ট ব্যবহার করতে পারি, আবার পেয়ার গ্রুপস এর মধ্যেও আমরা কি করতে পারি, এই টি টেস্টটা ব্যবহার করতে পারি। আমরা কতগুলো অ্যাজাম্পশনস দেখবো যার উপর ভিত্তি করে আসলে টি টেস্ট করা হয়ে থাকে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর ইন্টারভাল অর রেশিও। এখানে বলা হয়েছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটা হচ্ছে রেশিও আকারে সাধারণত দেয়া থাকে। The population from which samples are drawn is normally distributed. অর্থাৎ যে পপুলেশন থেকে স্যাম্পল গুলো ড্র করা হয় সেটা নরমালি ডিস্ট্রিবিউটেড করা হয়, অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সেটা করা হয়। আর যে স্যাম্পল গুলো সিলেক্ট করা হয় সেই স্যাম্পল গুলো র্যান্ডমলি সিলেক্ট করা হয়, অর্থাৎ কোনো পারপাস বা কোনো লজিক্যালি না, এটা র্যান্ডমলি, এটা দৈর্ঘ্যক্রমে এই স্যাম্পল গুলোকে সিলেক্ট করা হয়ে থাকে। The groups have equal variance. That means গ্রুপ গুলোর মধ্যে একটা হোমোজেনিটি অফ ভেরিয়েন্স থাকে, ভেরিয়েন্স গুলো আসলে একই ধরনের হয়। The T statistic is robust, অর্থাৎ it is reasonably reliable even if assumptions are not fully made. অর্থাৎ এই assumptions গুলো যদি ফুললি মিট আপ নাও করে তারপরেও এই টি স্ট্যাটিস্টিকটা এটা অনেকটাই রিলায়েবল, অর্থাৎ আমরা যে টি টেস্ট করব সেটা রিলায়েবল হবে, রেজাল্টটা অনেকটাই বিশ্বাসযোগ্য, যার উপর আমরা কি করতে পারি, আস্থা রাখতে পারি। যদিও এই যে অ্যাজাম্পশনস গুলোর কথা বললাম, যে এই অ্যাজাম্পশন গুলো সবগুলো যদি মিট আপ নাও করা সম্ভব হয়, তারপরেও
এই টি টেস্টটা অনেকটাই রিলায়েবল। এগুলো হচ্ছে অ্যাজাম্পশনস অফ টি টেস্ট। দেন আমরা আসি টাইপস অফ টি টেস্ট, অর্থাৎ কি ধরনের টি টেস্ট করা হয়ে থাকে। আমরা সাধারণত তিন ক্ষেত্রে টি টেস্ট করব। একটা হচ্ছে যে যখন একটা স্যাম্পল দেয়া থাকবে অঙ্কে, যখন একটা স্যাম্পল দেয়া থাকবে তখন আমরা টি টেস্ট কিভাবে করব সেই বিষয়গুলো আমরা অঙ্কের মাধ্যমে দেখব। আর যখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল দেয়া থাকবে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট এখানে স্বাধীনভাবে দুইটা গ্রুপ দেয়া থাকতে পারে, দুইটা গ্রুপের মধ্যে কম্পারিজন হতে পারে, সেই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট হতে পারে। আরেকটা হচ্ছে যে পেয়ার্ড স্যাম্পল, মানে পেয়ার স্যাম্পল, অর্থাৎ মানে একটার সাথে একটা সম্পর্কিত ভেরিয়েবলস দেয়া থাকে এবং তাদের মধ্যে যে টেস্টটা করা হয়ে থাকে সেটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। তাহলে এই তিন ধরনের টি টেস্ট আমরা করব, অর্থাৎ যখন অঙ্কে একটা স্যাম্পল দেয়া থাকবে তখন, আর যখন ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ দেয়া থাকবে তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করব, আর যখন পেয়ার গ্রুপ বা পেয়ার ভেরিয়েবলস দেয়া থাকবে তখন আমরা এই টি টেস্ট কিভাবে করব সেটা আমরা দেখব। প্রথমে আমরা আসি যে ওয়ান স্যাম্পল টি টেস্ট, অর্থাৎ যখন আমরা দেখব যে অঙ্কে মাত্র একটি স্যাম্পল নিয়ে কাজ করা হয়েছে, একটি স্যাম্পল নেওয়া হয়েছে, তখনই আমরা সাধারণত ওয়ান স্যাম্পল টি টেস্টটা করব। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে। রিসার্চ স্কলার might hypothesis that on an average it takes 3 minutes for people to drink a standard cup of tea. তো এই যে একজন স্কলার তিনি হাইপোথিসিস করেছেন যে এই on an average it takes 3 minutes for people, অর্থাৎ এক কাপ কফি খেতে, এক কাপ কফি পান করতে দেখা যায় যে মানুষের গড়ে 3 মিনিট সময় লাগে। এটা হচ্ছে যে একজন স্কলারের হাইপোথিসিস, অর্থাৎ তার অ্যাজাম্পশন। এটা এটা কিন্তু যে একটাই সে হাইপোথিসিস সে করেছে যে 3 মিনিট সময় লাগবে। তাহলে এই ধরনের একটা স্যাম্পল যদি দেয়া থাকে, স্যাম্পল মিন যদি দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই নিয়মে, অর্থাৎ ওয়ান স্যাম্পল টি টেস্টের নিয়মে আমরা কি করব, টি টেস্ট করব। এই ক্ষেত্রে সূত্রটা কেমন হবে আমরা একটু দেখে নিই। যে যদি একটা স্যাম্পল দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা অবজার্ভ ভ্যালু অফ টি আমরা কিভাবে নির্ণয় করব, টি ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ। এক্স বার হচ্ছে স্যাম্পল মিন আর মিউ হচ্ছে পপুলেশন মিন। স্যাম্পল মিন আর পপুলেশন মিনের মধ্যে যে পার্থক্য সেটা, আর একে ভাগ করতে হবে কি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন, অর্থাৎ রুট ওভার এন দিয়ে যদি আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি ভাগ করি এবং সেটা দিয়ে যদি আমরা এক্স বার মাইনাস মিউ কে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, অবজার্ভ ভ্যালু অফ টি পাবো। এখানে একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে মূল সূত্রে কিন্তু এভাবে দেয়া আছে যে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরার। তো এই স্ট্যান্ডার্ড এরার কিন্তু আমরা নির্ণয় করি কিভাবে, এই এস বাই রুট ওভার এন দিয়ে। অর্থাৎ আমরা যদি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা যদি রুট ওভার এন দিয়ে ভাগ করি, এন হচ্ছে স্যাম্পল সাইজ, রুট ওভার এন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাই, স্ট্যান্ডার্ড এরার পাই। তাহলে এক্স বার মাইনাস মিউ কে স্ট্যান্ডার্ড এরার দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা অবজার্ভ ভ্যালু অফ টি পাবো। এই ক্ষেত্রে আমরা বলেছি যে এক্স বার হচ্ছে স্যাম্পল মিন, মিন হচ্ছে পপুলেশন মিন, আর এস হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এন হচ্ছে স্যাম্পল সাইজ। এখন কথা হচ্ছে যে আমরা আগেও দেখেছি যে আমরা যদি টেস্ট অফ হাইপোথিসিস করতে চাই, সেটা
হোক টি টেস্ট, হোক জেড টেস্ট, হোক কাই স্কয়ার টেস্ট, যে টেস্টই হোক না কেন আমাদেরকে কি করতে হবে, কতগুলো স্টেপ অনুসরণ করে তারপর আমাদেরকে কিন্তু এই টেস্ট করতে হবে। এখন আমরা যদি টি টেস্ট করতে যাই তাহলেও ঠিক একইভাবে আমাদেরকে স্টেপ গুলো ফলো করতে হবে। তবে জেড টেস্ট থেকে টি টেস্টের একটু পার্থক্য আছে। তো আমরা যখন জেড টেস্ট করেছি তখন আমাদের আমরা যদি থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে যাই তখন কিন্তু আমরা আমাদের দুইটি জিনিস দরকার হয়েছে বেসিক্যালি। একটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, আরেকটি হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার ডিগ্রি অফ ফ্রিডম। না, ডিগ্রি অফ ফ্রিডম আগে কি লাগছে জেড টেস্টের ক্ষেত্রে? জেড টেস্টের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু লাগে। আরেকটা হচ্ছে টি কোন টেস্ট করব আমরা, কি 1 টেস্ট করব নাকি 2 টেস্ট করব, সেটা কিন্তু আমাদের দরকার হয়েছে। অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স আর কোন টেস্ট করব সেটা আমাদের ভাইটাল বিষয় ছিল আমরা যখন জেড টেস্ট করেছি তখন। কিন্তু এখন যখন আমরা টি টেস্ট করব এই ক্ষেত্রে একটা অ্যাডিশনাল জিনিস আমাদের লাগবে, ওগুলো তো লাগবেই, আগে যেটা লেভেল অফ সিগনিফিকেন্স তারপরে 1 টেস্ট 2 টেস্ট এটা তো লাগবেই। একটা জিনিস অ্যাডিশনাল লাগবে সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। আমরা ডিগ্রি অফ ফ্রিডম অনুযায়ী আমরা কি করব, আমরা এই থিওরিটিক্যাল ভ্যালুটা বের করব, যে কারণে এই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম লাগবে। এখন ডিগ্রি অফ ফ্রিডমটা কি সেটা কিন্তু তোমাদের আগে আলোচনা করেছি, তারপর আমি বলি। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে যে ডেটাগুলো দেয়া থাকে সব ডেটার উপরে সাধারণত একজন রিসার্চারের কি থাকে না, ফ্রিডম থাকে না, কন্ট্রোল থাকে না। হ্যাঁ, কিছু ডেটার উপর কন্ট্রোল থাকে, বাকি গুলোর উপর কন্ট্রোল থাকে না। তো কতগুলো ডেটার উপরে তোমার কন্ট্রোল আছে রিসার্চারের, সেটাই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো তোমাকে বলা হলো যে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 10। তো একটা সংখ্যা কিন্তু তুমি যে কোনোটা ইচ্ছা করলেই নিতে পারো, হ্যাঁ, আরেকটা সংখ্যা কিন্তু তুমি ইচ্ছা করলেই নিতে পারো না। অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল যদি 10 হয় তাহলে একটা সংখ্যার উপর তোমার ফ্রিডম আছে নেয়ার, আরেকটা সংখ্যার উপর কিন্তু কোনো ফ্রিডম নাই। অথবা যদি তিনটি সংখ্যার যোগফল 10 হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুইটি সংখ্যা তুমি যে কোনো ভাবে নিতে পারবা, আরেকটি সংখ্যার উপর কিন্তু তোমার কোনো ফ্রিডম নাই। যেমন ধরো যদি তিনটি সংখ্যার যোগফল 10 যদি করতে বলা হয় তাহলে একটা সংখ্যা তুমি যদি এরকম নাও যে আমি ধরলাম একটা সংখ্যা হলো 3 আর একটা সংখ্যা হচ্ছে 4, তাহলে একটা সংখ্যা যদি 3 হয় আর একটা সংখ্যা যদি 4 হয় তাহলে 3 আর 4 এ কত, 7। তাহলে পরের সংখ্যাটা অবশ্যই কত হবে, 3 হবে। আর তুমি যদি মনে করো যে না, একটা সংখ্যা হচ্ছে 5 আর একটা সংখ্যা হচ্ছে 3, তাহলে পরের সংখ্যাটা কত হবে, তাহলে পরের সংখ্যাটা কিন্তু 2 হবে। দ্যাট মিন্স পরের সংখ্যার উপর কিন্তু তোমার কোনো হাত নেই, এটা অটোমেটিক্যালি কিন্তু তোমার আসবে। যে কারণে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে যতটুকুর উপর তোমার ফ্রিডম আছে। যেমন ধরো তিনটি সংখ্যার যোগফল যদি 10 হয় তাহলে দুইটি সংখ্যার কে তুমি যে কোনো ভাবে নিতে পারো, তাহলে তোমার দুইটি সংখ্যার উপর তোমার ফ্রিডম আছে, বাকি একটা সংখ্যার উপর তোমার কিন্তু ফ্রিডম নাই। যে কারণে যখন একটা সিঙ্গেল মিন দেয়া থাকে তখন কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম আমরা এভাবে নির্ণয় করি n-1, অর্থাৎ n হচ্ছে স্যাম্পল সাইজ। তো স্যাম্পল সাইজ যত থাকে সেখান থেকে আমরা 1 মাইনাস করি, কারণ ওই 1টার উপর আমাদের কোনো ফ্রিডম নাই, এই জন্য আমরা n-1 করি। কিন্তু যখন আবার ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থাকে অর্থাৎ একাধিক মিন দেয়া থাকে তখন কিন্তু আমরা আবার কি করি, n1 প্লাস n2, যে কয়টা গ্রুপ দেয়া থাকে, যদি দুইটা গ্রুপ দেয়া থাকে তাহলে n1 প্লাস n2 মাইনাস 2, অথবা যদি তিনটা গ্রুপ দেয়া থাকে তাহলে n1 প্লাস n2 প্লাস n3 মাইনাস 3। এভাবে আমরা কি করি, ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করি। আর বাকি কাজগুলো কিন্তু আগের মতোই, যে আমরা যদি টেস্ট অফ হাইপোথিসিস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আগে প্রবলেমটা পড়ে দেন আমাদেরকে যে কাজটি করতে হবে ফর্মুলেট হাইপোথিসিস করতে হবে। অর্থাৎ আমাকে প্রথমে হাইপোথিসিস ডেভেলপ করতে হবে যে এই অঙ্ক থেকে হাইপোথিসিসটা কি হবে, এবং সেটাও তোমাদেরকে ব্যাখ্যা করেছি যে হাইপোথিসিস ডেভেলপ করবো আমরা কোশ্চেন থেকে। অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা করা হয়েছে সেখান থেকে আমরা নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা প্রথমে নির্ণয় করব। দেন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোন
টেস্টটা করবো, অর্থাৎ আমরা কি টি টেস্ট করবো, জেড টেস্ট করবো না কাই স্কয়ার টেস্ট করবো। এগুলো নিয়ে তোমাদের অনেকবার আলোচনা করেছি। যদি স্যাম্পল সাইজ 30 এর নিচে হয় তাহলে আমরা টি টেস্ট করবো, আর যদি স্যাম্পল সাইজ 30 এর উপরে যায় তাহলে আমরা জেড টেস্ট করবো, এবং যদি এটা নন প্যারামেট্রিক টেস্ট হয় তাহলে আমরা কাই স্কয়ার টেস্ট করবো। দেন এই টেস্ট স্ট্যাটিস্টিকের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমি যদি টি টেস্ট করি তাহলে টি টেস্টের উপর ভিত্তি করে, আমি যদি জেড টেস্ট করতে চাই তাহলে জেড টেস্টের উপর ভিত্তি করে এর অবজার্ভ ভ্যালুটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যখন অবজার্ভ ভ্যালু নির্ণয় করব তখন আমরা কিন্তু একটা জিনিস দেখব যে অঙ্কটা কি ধরনের টেস্ট। যেমন আমরা আজকে একটু আগে তোমাদেরকে বলেছি যে আমরা তিন ধরনের টেস্ট টি টেস্ট করে থাকি। একটা হচ্ছে যে সিঙ্গেল মিনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এর ক্ষেত্রে, অর্থাৎ একাধিক মিন যখন দেওয়া থাকে, আর একটা হচ্ছে পেয়ার গ্রুপ বা পেয়ার ভেরিয়েবলস যখন দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, আমরা এই টি টেস্ট করে থাকি। তাহলে যদি সিঙ্গেল মিন হয় সেই ক্ষেত্রে অবজার্ভ ভ্যালু নির্ণয়ের সূত্র কি সেটা আমাদেরকে জেনে সেই সূত্র অনুযায়ী আমাদের কি করতে হবে, এই অবজার্ভ ভ্যালু নির্ণয় করতে হবে। দেন আমাদেরকে লেভেল অফ সিগনিফিকেন্স এবং ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করতে হবে। তো লেভেল অফ সিগনিফিকেন্স আগে বলেছি, অঙ্কে যদি দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া থাকবে সেটাই ধরবো, আর যদি অঙ্কে কোনো কিছু না বলা থাকে তাহলে আমরা 5% অথবা 1% কে লেভেল অফ সিগনিফিকেন্স ধরতে পারি। আর ডিগ্রি অফ ফ্রিডম এটাও ডিপেন্ড করবে যে আমি কোন নিয়মের অঙ্ক করছি। আমি যদি সিঙ্গেল মিনের অঙ্ক করি তাহলে সেই ক্ষেত্রে n-1 ধরবো। আর এর পরে যেটা করব সেটা হচ্ছে যে আমি ওয়ান টেল টেস্ট করবো নাকি টু টেল টেস্ট করবো। সেই ক্ষেত্রে বিষয়টা কিন্তু অনেকটা আগের মতোই, যে এটা যে ডিজায়ার যেটা করা হয় সেটা কি সমান না বা কম বা বেশি এরকম যদি বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি সমান বা সমান না এরকম বলা থাকে তাহলে আমরা টু টেল টেস্ট করবো, আর যদি কম বা বেশি বলা থাকে তাহলে আমরা ওয়ান টেল টেস্ট করবো। এরপর আমরা কি করব, থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করব। তো থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে তিনটি জিনিস লাগবে। একটা হচ্ছে যে লেভেল অফ সিগনিফিকেন্স লাগবে, তারপর ওয়ান টেল টেস্ট বা টু টেল টেস্ট, একটা ডিগ্রি অফ ফ্রিডম লাগবে। এখানে আমরা ডিগ্রি অফ ফ্রিডম টা লেখা হয় না, তোমরা একটু অ্যাড করে দিবে। ডিগ্রি অফ ফ্রিডমও এখানে দরকার হবে। তিনটি জিনিসের উপর ভিত্তি করে আমরা কি করব, থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করব। আর লাস্ট অফ অল যেটা করতে হবে, ডিসিশন দিতে হবে নাল হাইপোথিসিস সম্পর্কে। অর্থাৎ এই ডিসিশনটা কিসের উপর ডিপেন্ড করবে, অবজার্ভ ভ্যালু এবং থিওরিটিক্যাল ভ্যালুর উপর ডিপেন্ড করে। আমরা আগেও বলেছি যে অবজার্ভ ভ্যালু যদি থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে যদি কম হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে, আর অবজার্ভ ভ্যালু যদি থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে কি হয়, বেশি হয়, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। যতটুকু আমরা পড়লাম, ঠিক আছে, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমরা আমাদের আসলে লাইনটা কেটে যাবে। আমরা একটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব, কাটার পরে আমরা হয়তো 10 মিনিট বা 15 মিনিট আমরা ক্লাসটা নিব, দেন আমরা ক্লাসটা শেষ হয়ে যাবে আমাদের। তো তোমরা আবার তোমাদেরকে ঢুকতে হবে। এর আগে আমরা যা পড়লাম এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? চলো যাই আমরা একটি প্রবলেম দেখি। এখানে দেখো কি বলা আছে, যে prices of shares in Taka of a company on the different days in a month are found to be, অর্থাৎ এক মাসের বিভিন্ন দিনে কোন একটা কোম্পানির শেয়ারের প্রাইসের যে আপস এন্ড ডাউনস বা শেয়ারের যে প্রাইস সেটা এখানে দেয়া আছে। বলা আছে টেস্ট whether the mean price of the share in the month is 65 টাকা। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এক মাসে 10 দিনের শেয়ারের প্রাইসের কি অবস্থা, একটা কোম্পানির শেয়ার প্রাইস কত ছিল সেটা এখানে দেয়া আছে। এখন তোমাকে টেস্ট করতে বলছে যে মিন প্রাইসটা, শেয়ারের মিন প্রাইসটা 65 কিনা, শেয়ারের মিন প্রাইস কিনা 65 কিনা, এটা তোমাকে কি করতে হবে, টেস্ট করতে হবে। তাহলে ধরে নিতে হবে যে এই যে শেয়ারের প্রাইস 65 টাকা, এটা কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলি, এখান থেকে বোঝার কিন্তু অনেক উপায় আছে যে আমরা এটা কোন টেস্ট হবে,
তারপরে হাইপোথিসিসটা কি ধরনের হবে, হ্যাঁ, নাল হাইপোথিসিস কি হবে, অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে, সেটা কিন্তু বোঝার টেকনিক আছে। এই যে যে অঙ্কটা তোমাকে দেওয়া হলো, এখানে বলা আছে যে একটা কোম্পানির শেয়ারের প্রাইসের কথা, ডিফারেন্ট ডেজ এর কথা বলা আছে, বিভিন্ন দিনে, এক মাসে বিভিন্ন দিনে, এখানে 10 দিনের শেয়ার প্রাইসের কথা বলা আছে। তাহলে এখানে যে স্যাম্পল গুলো দেয়া আছে, কয়টা স্যাম্পল দেয়া আছে? 10টা স্যাম্পল দেয়া আছে। তার মানে আমার স্যাম্পল সাইজ কত? 10। তো স্যাম্পল সাইজ যেহেতু 10, সেহেতু এটা কোন টেস্ট হবে? ডেফিনেটলি এটা টি টেস্ট হবে, কারণ আমরা বলেছি স্যাম্পল সাইজ যদি 30 বা 30 এর উপরে যায় তাহলে আমরা 30 ওয়েট এর টেস্ট করব। কম হলে টি টেস্ট। হ্যাঁ, আর 30 এর নিচে হলে আমরা টি টেস্ট করব। তাহলে এখান থেকে কিন্তু ইজিলি একটা জিনিস আমরা ধরে নিতে পারি, সেটা হলো যে এটি টি টেস্টের অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে, যেটা আরেকটা কঠিন বিষয়, হ্যাঁ, যে আমি টি টেস্ট তো করব, কিন্তু নাল হাইপোথিসিস কি ডেভেলপ করব, আমার অল্টারনেটিভ হাইপোথিসিস কি ডেভেলপ করব, সেটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আমি তো তোমাদেরকে বারবার বলছি, হ্যাঁ, যে আমরা হাইপোথিসিসটা ডেভেলপ করব কোশ্চেন থেকে। কোশ্চেনে যেটা বলা আছে, দেখো এখানে কোশ্চেন বলা আছে কি, টেস্ট whether mean price of the share in the month is 65 টাকা। তার মানে তোমাকে টেস্ট করতে হবে যে ওই মাসে শেয়ারের গড় প্রাইস কত, 65 টাকা। এটা তোমাকে টেস্ট করতে বলা হয়েছে। তাহলে একটু খেয়াল করো যে এখানে যে মিন প্রাইস 65 টাকা, এটা অবশ্যই মিন প্রাইস, কিন্তু এটা কি ধরনের মিন? এটা কি স্যাম্পল মিন নাকি এটা পপুলেশন মিন? আমাকে একটু বলো তো তোমরা, যে কেউ এটা কি স্যাম্পল মিন না পপুলেশন মিন? যে কোনো একজন বলো। স্যাম্পল মিন কিভাবে? স্যাম্পল কোনগুলো বলো তো? স্যাম্পল হচ্ছে এই যে যেগুলো দেয়া আছে, যেগুলো স্যার দেওয়া আছে স্যার, যেগুলো দেয়া আছে এগুলো স্যাম্পল মিন। 65। আর তোমার যেটা বলছে যে মিন প্রাইস অফ দ্য মান্থ, এক মাসের মধ্যে, কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন ডেজ এর, এই যে 10 দিনে, তাহলে এক মাসে 10 দিনের শেয়ার প্রাইস দেয়া আছে। তাহলে যেহেতু 10 দিনের শেয়ার প্রাইস দেয়া আছে, সেহেতু আমরা স্যাম্পল সাইজ আমরা 10 ধরেছি, তাই না? তাহলে এখানে বলা আছে যে এক মাসে গড়ে শেয়ারের প্রাইস হচ্ছে 65 টাকা, তাহলে পুরো মাসের কথা বলা আছে এখানে। তার মানে যে পপুলেশন পি, টোটালিটি অফ অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের সামগ্রিক রূপকে আমরা কি বলি, পপুলেশন বলি। তাহলে এটা হচ্ছে পপুলেশন মিন। তার মানে 65 হচ্ছে পপুলেশন মিন। পপুলেশন মিন স্যার। এক্স্যাক্টলি, এটা কিন্তু স্যাম্পল মিন না। স্যাম্পল মিন কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে, স্যাম্পল মিন এখানে দেয়া নাই, স্যাম্পল দেয়া আছে, বিভিন্ন স্যাম্পল দেয়া আছে। যখনই স্যাম্পল গুলো দেয়া আছে তখন স্যাম্পল মিন দিয়ে থাকার কথা না। এটা সাধারণ একটা বিষয় যে যখন স্যাম্পল দেয়া আছে তখন স্যাম্পল মিনটা সাধারণত দেয়া থাকবে না, তখন সাধারণত পপুলেশন মিনটি দেয়া থাকার কথা। তো এখন কথা হচ্ছে যে এই হচ্ছে আমার অঙ্কের অবস্থা। তো এখান থেকে আমরা জানি যে আমরা যদি টি টেস্ট করি, যেহেতু আমাদের স্যাম্পল সাইজ 10, তার মানে এটা টি টেস্ট হবে। তাহলে টি টেস্ট যদি করতে চাই, তাহলে টি টেস্টের কয়টা নিয়ম আছে? আমরা দেখলাম 3টা নিয়ম আছে। তো একটা হলো যে যখন সিঙ্গেল মিন যখন দেয়া থাকে, তো এখন আমাদের এই অঙ্কে কয়টা মিন দেয়া আছে, কয়টা স্যাম্পল দেয়া আছে? 10টা। স্যাম্পল সাইজ 10, বাট একটা কোম্পানি শেয়ার সম্পর্কে বলা আছে, এর 2টা বা 3টা কোম্পানি এরকম কিন্তু নাই, আছে কি? 2টা ভেরিয়েবল দেয়া আছে কি? একটা ভেরিয়েবল কিন্তু দেয়া আছে, একটা ভেরিয়েবল যেহেতু দেয়া আছে, সুতরাং এটাকে যদি আমি মিন বের করি তাহলে একটাই মিন আসবে, স্যাম্পল মিন আসবে, তাই না? তাহলে এটা হচ্ছে যে যখন সিঙ্গেল মিন দেয়া থাকে, এখানে যদি সিঙ্গেল দেয়া নেই, এটা পপুলেশন মিন দেয়া আছে, কিন্তু এখানে কিন্তু স্যাম্পল মিন দেয়া নাই, স্যাম্পল মিন বের করতে হবে। তো কাজেই এই ক্ষেত্রে এটা তোমার একটা মিন দেয়া থাকলে যে নিয়মটা হবে, সেই নিয়মে আমাদেরকে টি টেস্ট করতে হবে। তো এখন আমার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে হাইপোথিসিস ডেভেলপ করতে হবে। তাহলে হাইপোথিসিস ডেভেলপ, নাল হাইপোথিসিস আমরা কি বলবো? নাল হাইপোথিসিস এর মূল বিষয় হচ্ছে যে যেটা বলা হয়েছে সেটা ঠিক, আর ডিজায়ারটাই ঠিক হবে, এটা নাল হাইপোথিসিস বলে। আর অল্টারনেটিভ হাইপোথিসিস বলে যে না, ডিজায়ারটা ঠিক হবে না, এটা অন্য কিছু হবে। অর্থাৎ এখানে
যে শেয়ারের প্রাইস, গড় প্রাইস তোমার 65 টাকা, এটা বলা হলো, তার মানে আমরা নাল হাইপোথিসিস ধরবো হ্যাঁ শেয়ারের প্রাইসটা হচ্ছে মান্থলি কত 65 টাকা, কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিসে বলবো যে না শেয়ারের প্রাইস মান্থলি কি না 65 টাকা না, এটা হচ্ছে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস হবে। তাহলে নাল হাইপোথিসিস আমরা ডেভেলপ করব এখান থেকে যে the mean price of the share in the month is 65 টাকা, আর অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা এখান থেকে ডেভেলপ করব the mean price of the shares in the month is not টাকা 65। তো এটা হবে আমাদের নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। দেন আমরা বলেছিলাম যে কোন টেস্ট স্ট্যাটিস্টিক করব, তাহলে এখানে যেহেতু সিন্স স্যাম্পল সাইজ ইজ কত 10 দ্যাট মিন্স লোয়ার দ্যান 30, সো উই শুড গো ফর টি টেস্ট। তো যদি টি টেস্ট করতে চাই তাহলে এবার আমাদের কি করতে হবে, অবজার্ভ ভ্যালু অফ টি নির্ণয় করতে হবে, তারপর আমরা ডিগ্রি অফ ফ্রিডমটা পরে করব। তাহলে অবজার্ভ ভ্যালু অফ টি যদি আমরা নির্ণয় করি তাহলে অবজার্ভ ভ্যালু অফ টি এর সূত্রটা আমরা কি দেখেছি একটু আগে, অবজার্ভ ভ্যালু অফ টি এর সূত্রটা আমরা দেখেছি যে x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর, বা আমরা এটাকে বলতে পারি s বাই রুট ওভার n, মনে আছে একটু আগে আমরা দেখালাম। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা কি করব, আমরা এখন এই অবজার্ভ ভ্যালুটা নির্ণয় করব। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু সরাসরি x বারটা কিন্তু দেয়া নাই, সরাসরি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু এখানে দেয়া নাই, আমাদের কতগুলো স্যাম্পল দেয়া আছে, এখান থেকে কিন্তু আমাকে কি করতে হবে, এখান থেকে x বার নির্ণয় করতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করে নিতে হবে। তো আমরা অবশ্যই এখান থেকে কি করতে পারবো, x বার নির্ণয় করতে পারবো এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও নির্ণয় করতে পারবো। তো আমরা কি জানি যে x বারের সূত্রটা কি, সামেশন x বাই n, এটা যেহেতু আনগ্রুপ ডেটা, এটা ডেটাটা কি রকমের আনগ্রুপ ডেটা, তো ডেটা যেহেতু আনগ্রুপ সেহেতু আমাদের সূত্রটা হবে x বার ইকুয়াল টু সামেশন x বাই n। তাহলে সামেশন x আমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে। তো সামেশন x যদি নির্ণয় করতে চাই তাহলে x গুলোকে আগে যোগ করব, যোগ করে আমরা এখানে কত পাচ্ছি 675, তাহলে a কে আমরা কি করব 10 দিয়ে ভাগ করব, n দিয়ে ভাগ করব, তাহলে n আমার এখানে কত দেয়া আছে 10টা, 10 দিনের প্রাইস দেয়া আছে, তাহলে 10 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা কি পাবো x বার পাবো। এখন কথা হচ্ছে যে আমাদের আরেকটা কি জিনিস লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। আমরা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে আসছি, যখন অঙ্কে এই আনগ্রুপ ডেটা দেয়া থাকে তখন আমরা ডাইরেক্ট মেথডে কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি সেটা কিন্তু অঙ্কে আমরা করে এসেছি। তাহলে সেটা সূত্রটা কি ছিল, রুট ওভার সামেশন x স্কয়ার বাই n মাইনাস সামেশন x বাই n হোল স্কয়ার। এই ক্ষেত্রে n টাকে আমরা ছোট হাতে লিখবো, এখানে বড় হাতে লেখা আছে, এটাকে আমরা ছোট হাতে লিখবো তাহলে ভালো হবে। তো তাহলে আমরা সামেশন x স্কয়ার এখানে কিন্তু আমাদের সূত্রের জন্য লাগবে, অর্থাৎ আমরা যদি s এর মান বের করতে চাই, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কিন্তু সামেশন x স্কয়ার লাগবে। তাহলে যেহেতু x দেয়া আছে তাহলে আমরা এটাকে কিন্তু ওয়ার্কিংস করে x স্কয়ার নির্ণয় করে নিতে পারি। তাহলে x স্কয়ার যদি করি তাহলে x স্কয়ার সবগুলো যোগ করলে আমরা কি পাবো, সামেশন x স্কয়ার পাবো। তাহলে এই সামেশন x স্কয়ার এর মানটা আমরা এখানে বসাবো, আর n এর মান তো আমরা 10 জানি, আর সামেশন x এর মান আমরা এখানে জানি 675, আর n তো আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসছে, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে 2.66। তাহলে এটা যদি আমরা এই সূত্রে z এর যে সূত্রটা ছিল এই সূত্রে যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, আমরা অবজার্ভ ভ্যালু অফ t, এখানে z লিখছে কেন, এখানে ভুল লিখছে, এখানে t হবে আসলে, z লেখা আছে, আমি আসলে এটা বই থেকে নিয়েছি তো বইতে অনেক ভুল দেয়া আছে, এটা তোমরা t করে নিও, ঠিক আছে। আমি তোমাদের আমাদের x বার, আমরা x বার একটু আগে যেটা নির্ণয় করেছি 67.6 মাইনাস আমাদের পপুলেশন মিন কত ছিল 65, আর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পেলাম 2.66, আর আমরা 10 আমরা জানি যে স্যাম্পল সাইজ হচ্ছে 10, তাহলে রুট ওভার 10 করব, তাহলে আমরা এই ক্ষেত্রে পেয়ে যাব কত 2.96
2.97 এই 2.97 এটা হচ্ছে আমাদের কি অবজার্ভ ভ্যালু অফ টি। এই ক্ষেত্রে দেখো যে লেভেল অফ সিগনিফিকেন্স কিন্তু দেয়া নাই, দেয়া আছে কি অঙ্কে কিন্তু লেভেল অফ সিগনিফিকেন্স দেয়া ছিল না। তার মানে তোমাদের কি করতে হবে, লেভেল অফ সিগনিফিকেন্স কিন্তু ধরে নিতে হবে। তো আমরা এখানে যেভাবে অঙ্কে লিখছে আমরা কিন্তু এভাবে লিখবো না, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলাদা করে লিখবো। আমরা প্রথমে লিখবো ক্যালকুলেশন অফ হাইপোথেসিস, ফর্মুলেশন অফ হাইপোথেসিস, সেক্ষেত্রে নাল হাইপোথেসিস, অল্টারনেটিভ হাইপোথেসিস দেখাবো। তারপরে আমরা লিখবো যে ডিটারমিনেশন অফ টেস্ট স্ট্যাটিস্টিক, অর্থাৎ যে আমাদের স্টেপ গুলো যেভাবে লেখা ছিল ওভাবে আমরা প্রত্যেকটা লিখে লিখে তারপর আমরা স্টেপ গুলো করব। তো এই ক্ষেত্রে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স যেহেতু দেয়া নাই, আমরা এইভাবে লিখবো যে সিন্স লেভেল অফ সিগনিফিকেন্স ইজ নট গিভেন সো উই উইল টেক 5% লেভেল অফ সিগনিফিকেন্স। এভাবে আমরা লেভেল অফ সিগনিফিকেন্সটা ধরে নিব। দেন আমাদেরকে নির্ণয় করতে হবে কি ডিগ্রি অফ ফ্রিডম। এখন কথা হচ্ছে যে ডিগ্রি অফ ফ্রিডম আমরা এক্ষেত্রে কত নিব, আমরা আগেও বলেছি যে স্যাম্পল মিন, আমরা একটা স্যাম্পল মিন নিয়ে কিন্তু একটা স্যাম্পল নিয়ে কাজ করছি। এখানে কিন্তু দুইটা বা তিনটা স্যাম্পল ছিল না, মাত্র একটা স্যাম্পল নিয়ে কাজ করছি। কাজেই এই ক্ষেত্রে কিন্তু আমার ডিগ্রি অফ ফ্রিডম হবে n-1। তাহলে n-1 যদি করি, n আমার 10 আর এখান থেকে 1 মাইনাস করলে ডিগ্রি অফ ফ্রিডম হবে কত, 9। এখন কথা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, এই লেভেল অফ সিগনিফিকেন্স এবং ডিগ্রি অফ ফ্রিডম, এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের মানে কম বা বেশি এরকম কিন্তু কোনো কিছু কিন্তু বলা নাই। হ্যাঁ, বলা আছে যে এটা 65 হবে না 65 হবে না, এটা বলা 65 এর কম হবে বা বেশি হবে এরকম কিন্তু আসলে বলা নাই। তো আমরা ধরে নিলাম যে 65 আমরা লিখেছি নাল হাইপোথেসিসে যে এটা 65, অর্থাৎ মিন প্রাইস অফ শেয়ার হবে 65, আর অল্টারনেটিভও বলেছি যে ইজ নট 65, 65 হবে না। তাহলে আমরা এই ক্ষেত্রে ধরতে পারি যেটা হবে 210 টেস্ট। তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো যে এই ক্ষেত্রে আমরা কি করব, 210 টেস্ট করব। তাহলে আমাদের এই তিনটা জিনিস, একটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, আরেকটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, আরেকটা হচ্ছে 210 টেস্ট। এর উপর ভিত্তি করে আমরা এবার কি করব, আমরা টেবিল থেকে টি এর মানটা নির্ণয় করব। তো টি এর মানটা আমরা একটু দেখি। স্যার এখানে n-1 এটা কেন লেভেল? n-1 হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। আমি কিন্তু এটা ব্যাখ্যা করেছি তোমাদেরকে। আমি বলেছি যে আমরা কিন্তু এখানে বইয়ে তোমাদের এই অঙ্কটা যেভাবে করা আছে, ঠিক আছে, এভাবে কিন্তু অঙ্কটা করব না। আমরা যদি এই অঙ্কটা এইভাবে করি তাহলে কিন্তু নম্বর কম পাবো। আমি তোমাদেরকে সম্ভবত 3rd ক্লাস বা 4th ক্লাসে ঠিক সিঙ্গেল মিন দেয়া থাকলে কিভাবে জেড টেস্ট করতে হয় সেটা একবারে ডিটেইলস তোমাদের প্রত্যেকটা জিনিস লিখে তারপর করিয়েছিলাম। তো তোমরা ওই ক্লাসটা যদি ফলো করো ওভাবে লেখো তাহলে আমার মনে হয় ভালো হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা বের করেছি, অর্থাৎ যেভাবে স্টেপ দেওয়া ছিল সেই স্টেপ অনুসরণ করে তারপর আমরা এগুলো লিখেছি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওখানে নিচে লিখতেই পারি যে ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ ফ্রিডম লিখে আমরা n-1 লিখে তারপর আমরা এখানে n হচ্ছে 10 আর -1 হচ্ছে দিলে তাহলে কত হচ্ছে 9, তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 9। এভাবে আমরা লিখবো, এখানে একসাথে লেখা আছে। তো এখন কথা হচ্ছে যে আমার লেভেল অফ সিগনিফিকেন্স 5%, আমার ডিগ্রি অফ ফ্রিডম 9 আর 210 টেস্ট। তাহলে এখন থিওরিটিক্যাল ভ্যালু বা ক্রিটিক্যাল ভ্যালু কত হবে সেটা আমরা কোথায় যাব, টেবিলে যাব, টেবিল থেকে আমরা সেই মানটা নিয়ে নিব। তাহলে আমরা এবার কি করি, এখানে তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ সবাই। এক্ষেত্রে দেখো একটু খেয়াল করো, বাম পাশে ডিগ্রি অফ ফ্রিডম লেখা আছে, আর এখানে আমার এখান থেকে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। কি পারফেক্ট দেখা যায়? দেখা তো যাচ্ছে স্যার এখন আসছে। ঠিক আছে, তোমরা মিউট করে নাও। এখানে দেখো যে টি ডিস্ট্রিবিউশন অর্থাৎ ক্রিটিক্যাল ভ্যালুজ অফ টি এখানে নির্ণয় করা আছে। তো এখানে 210 টেস্টের ক্ষেত্রে মানগুলো দেয়া আছে, 110 টেস্টের ক্ষেত্রে মানগুলো দেয়া আছে, বাম পাশে ডিগ্রি অফ ফ্রিডম দেয়া আছে।
তো আমরা কিন্তু একটি জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে আসছি যে আমরা লেভেল অফ সিগনিফিকেন্স ধরে নিয়েছি। লেভেল অফ সিগনিফিকেন্স কত ধরেছি? 5%। তারপর আমরা ডিগ্রি অফ ফ্রিডম আমরা কত পেয়েছি? 9। আর আমরা কি ওয়ান টেল টেস্ট করব নাকি টু টেল টেস্ট করব সেটাও আমরা নির্ধারণ করেছি যে আমরা টু টেল টেস্ট করব। তাহলে এবার আমরা এখান থেকে শুধু মান বের করে নিব। কিভাবে মান বের করতে হবে এটা একটু খেয়াল করো। আমরা যেহেতু টু টেল টেস্ট করব তাহলে আমরা লেভেল অফ সিগনিফিকেন্সটা টু টেল টেস্টে দেখব। অর্থাৎ আমরা যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরেছি, যে লেভেল অফ সিগনিফিকেন্স দেয়া আছে এগুলো, তাহলে এটা হচ্ছে 5%। তাহলে 5% টু টেল টেস্টে কোনটা? এটা খেয়াল করছো? জি স্যার। এই যে এটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। আমরা যদি একটু অ্যানোটেশনের সাহায্যে তোমাদেরকে, এই ক্ষেত্রে দেখো আমাদের এটা হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স। আমরা এই 5% এটাকে কেন নিলাম? কারণ আমরা টু টেল টেস্ট করব এই কারণে। আর যদি ওয়ান টেল টেস্ট করতাম তাহলে কিন্তু এই যে 5% আছে এই 5% কে আমাকে নিতে হতো, কিন্তু আমি যেহেতু টু টেল টেস্ট করবো সেহেতু টু টেল টেস্টের 5% সেটা নিলাম। আর এদিকে দেখো যে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কত? 9। এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, আর এটা হচ্ছে আমার টু টেল টেস্টের লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে এই বরাবর যে মানটা আছে সেই মানটাই হবে আমার থিওরিটিক্যাল ভ্যালু অফ টি। তাহলে এর বরাবর কোনটা আছে? দেখো 9 এর বরাবর সেকেন্ড পজিশনে। তাহলে কোনটা? এই মানটা, তাই না? 2.263। 2.262 স্যার। হ্যাঁ 2 স্যার ওটা এক্স্যাক্টলি 2.263 লেখা যায়, 2 লিখলে হবে, সমস্যা নেই, যেহেতু 6 আছে। তো 2.262। তাহলে আমরা থিওরিটিক্যাল ভ্যালু পেলাম 2.262। তাহলে এই মানটা আমরা কি করব? দেখাবো আমরা থিওরিটিক্যাল ভ্যালু হিসেবে। তাহলে আমরা এবার একটু ব্যাকে চলে যাই। এখানে দেখো যে তাহলে এই যে এখানে ওরা ভুল করেছে, এটা হবে কত? কত লিখবো? 2.262 হ্যাঁ 2.262। তাহলে আমার এই ক্ষেত্রে এই মানটা হবে 2.262। এখন কথা হচ্ছে যে আমরা কি পেলাম? আমরা অবজার্ভ ভ্যালু পেলাম। অবজার্ভ ভ্যালু অফ টি কত? অবজার্ভ ভ্যালু অফ টি হচ্ছে আমাদের 2.97, আর থিওরিটিক্যাল ভ্যালু অফ টি হচ্ছে, এখানে টি হবে 2.262। এবার আমরা এই অবজার্ভ ভ্যালু এবং থিওরিটিক্যাল ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা কি করব? ডিসিশন দিব। আমরা বলেছিলাম যে এই অবজার্ভ ভ্যালুর চেয়ে যদি থিওরিটিক্যাল ভ্যালু কম হয় তাহলে আমরা কি করব? নাল হাইপোথিসিস রিজেক্ট করব। আর যদি অবজার্ভ ভ্যালুর চেয়ে থিওরিটিক্যাল ভ্যালু বেশি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস কম হইলে করব না স্যার। এটা আচ্ছা, স্যার কম- 20 অবজার্ভ একটু শোনো, কম আর বেশি, তুমি জাকিয়া পারভেজের চেয়ে 2 বছরের ছোট, হ্যাঁ, যদি এভাবে যদি বলি যে পারভেজ জাকিয়ার চেয়ে 2 বছরের বড়, সমস্যা হবে? না স্যার। অবজার্ভ ভ্যালু হচ্ছে স্যার কম হইলে অ্যাকসেপ্টেড হবে না। আমার কথা শুনো, যদি অবজার্ভ ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে কম হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আর যদি অবজার্ভ ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে বেশি হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। এই কথাটা আমরা যদি উল্টা বলি যে যদি থিওরিটিক্যাল ভ্যালু অবজার্ভ ভ্যালুর চেয়ে বেশি হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আর থিওরিটিক্যাল ভ্যালু যদি অবজার্ভ ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। একই কথা কিন্তু। জি স্যার, জি স্যার। ঠিক আছে? তো যাই হোক, তো যেহেতু আমাদের এই অঙ্কে অবজার্ভ ভ্যালুর চেয়ে থিওরিটিক্যাল ভ্যালুটা কি ছোট না? কম। কম। জি স্যার। তাহলে আমরা এই ক্ষেত্রে নাল হাইপোথিসিস কি করব? রিজেক্ট করব। রিজেক্ট করব। শিওর? জি স্যার রিজেক্ট করব। ওকে ফাইন। তাহলে আমাদের ডিসিশনটা হবে এরকম যে সিন্স
observed value or calculated value of t is higher than that of theoretical value of t, so we should reject null hypothesis. That means আমরা কি বলতে পারি, আমরা যে null hypothesis এ কি লিখছিলাম, আমরা লিখছিলাম যে the average price of the company is টাকা কত 65, তাহলে সেটা কিন্তু ঠিক রইলো না। তাহলে আমরা বলবো যে that means average price of the share of the company is not টাকা 65. Understand? অর্থাৎ এভারেজ প্রাইস 65 না, এটা প্রমাণিত হলো। কোম্পানি ওরা বলেছিল যে না এভারেজ প্রাইস কত হবে 65 হবে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো। আর এই কারণেই তোমার এই টেস্ট অফ হাইপোথিসিস করা হয়। কারো কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার অঙ্কটা অনেক মজা করে বুঝছি স্যার, হ্যাঁ অঙ্কটা অনেক ভালোভাবে বুঝছি স্যার। মানে বাকি যারা ক্লাস করনি তারা তাদের তো আসলে বোঝার কথা না, হ্যাঁ তাদের কি অবস্থা। স্যার স্যাম্পল মিন্স আর পপুলেশন মিন্সটা আরেকটু ক্লিয়ার করলে স্যার ভালো হইতো। আচ্ছা, পপুলেশন হচ্ছে টোটালিটি অফ অ্যান অবজেক্ট, অর্থাৎ একটি বিষয়বস্তুর সামগ্রিক রূপ হচ্ছে পপুলেশন। তোমাকে বলা হলো যে এক মাসে গড়ে শেয়ারের প্রাইস হচ্ছে 65 টাকা, ঠিক আছে। এটা টেস্ট করার জন্য আমি কি করলাম, ওই মাস থেকে 10 দিনের ডেটা নিলাম। 10 দিনের ডেটা নিয়ে আমি এটা সার্ভে করে এটার উপর মিন বের করলাম। আমরা দেখলাম যে এটা আসলেও 65 না, ঠিক আছে। তো এই যে 10 দিনের ডেটা যে নিলাম, তাহলে এক মাসের অঙ্ক করছি আমরা, এক মাসের মিন দেয়া আছে তোমার 65, তাহলে এটা টোটালিটি অফ অ্যান অবজেক্ট না। এই জন্য এই 65 হচ্ছে পপুলেশন মিন। আর আমরা এই এটাকে টেস্ট করার জন্য 10 দিনের ডেটা নিয়েছি। 10 দিনে যে ডিফারেন্ট প্রাইস ছিল শেয়ারের, সেগুলো নিয়ে তারপর আমরা সেখান থেকে অ্যারিথমেটিক মিন বের করেছি। তাহলে এটা হচ্ছে স্যাম্পল মিন, অর্থাৎ যে স্যাম্পল থেকে আমরা মিন বের করলাম সেটা হচ্ছে স্যাম্পল মিন। ধরো তোমার একটা গ্লাসের কারখানা আছে, এখন তুমি মনে করলা যে না আমার কারখানায় যে গ্লাসগুলো উৎপাদন হয় 90% এই গ্লাসগুলো আছাড় দিলে ভাঙবে না, আমি মাটিতে ফেলে দিব তারপরেও ভাঙবে না, 10% হয়তো ভাঙতে পারে। এখন এই তোমার কথাটা এবার কি করা দরকার, টেস্ট করা দরকার না যে আসলে তোমার কথা ঠিক আছে কিনা। এখন তুমি কি করলা, ওইখান থেকে 10টা বা সবগুলো গ্লাস নিয়ে তো পরীক্ষা করতে পারবে না, তাই না। যদি পরীক্ষা করো তাহলে সবগুলো গ্লাস যদি ভেঙে যায় তাহলে তো মানে ব্যবসায়ী চলে যাবে। তুমি এখান থেকে 10টা বা 20টা গ্লাস নিয়ে তুমি উপর থেকে ফেলে দিলা, ফেলে দিয়ে টেস্ট করে দেখলা যে ভাঙে কিনা। তাহলে এই যে 10টা বা 20টা গ্লাস যে নিলা, এরা কি স্যাম্পল না? এই 10টা বা 20টা গ্লাস হচ্ছে স্যাম্পল। তাহলে আমরা যে অঙ্কটা করলাম, এখানে বলা আছে যে এক মাসে শেয়ারের গড় প্রাইস হচ্ছে 65, আর ওই এক মাস থেকে 10 দিনের ডেটা নিয়ে সার্ভে করা হয়েছে। তাহলে এই যে 10 দিনের যে ডেটাটা নেওয়া হলো, এগুলো হচ্ছে স্যাম্পল, আর এগুলোর সাহায্যে যদি আমরা মিন বের করি তাহলে সেটা হবে স্যাম্পল মিন। আর ওই টোটাল মাসের যে মিনটা দেয়া আছে সেটা অবশ্যই পপুলেশন মিন হবে। আশা করি হ্যাঁ 65 স্যার পপুলেশন মিল, আর স্যার ওই যে 10টা ডেটা দেওয়া আছে এই 10টা হলো আমার স্যাম্পল। জি, ওই 10টা হচ্ছে স্যাম্পল। তাহলে এই 10টা স্যাম্পল থেকে আমরা স্যাম্পল মিন বের করে নিয়েছি। হ্যাঁ স্যার। আর কেউ আর কার কোনো কোশ্চেন? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, যদি তোমাদের আর কারো কোনো সমস্যা না থাকে তাহলে আজকের আলোচনা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।